গুড নুন সকলকে, আবার একটি নতুন ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে এসেছি। নিউ ব্লগে চলে এসেছি, ব্লগের সাথে থাকো তোমরা। आप खुद अच्छे आप खुद अच्छे आप खुद भला अच्छे इसीलिए आपको भगवान हमारे पास है। ভগবান গাছ থেকে পারলাম একটি রিঠা ফল। ভগবান ভালো সে পাঠিয়েছে আমার কাছে। তবে ভগবান দেখবে। আমি সবসময় লোকের ভালো করি, বুঝতে পারি। বল ভালো করি না করি রে, খুব ভালো করিস, চলো। रास्ते से देखेंगे ওই ফলকে মানে কি করছিস? মিঠা ফল না আমি পিছনেই বসে পড়েছি, তুই ওখানে বস। না খোল, সর সর না, নে ঢোক 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 ঢোক, গাড়িতে ঢোক। যা তুই ঢুকে যা, তারপর আমি ঢুকবো। হোটেল থেকে বেরিয়ে দেখলাম রিঠা ফলের গাছে প্রচুর রিঠা ফল হয়েছে। যাই হোক, একটা নিয়ে এসেছিলাম, কিন্তু কি আর করা যাবে। আমি কিন্তু ভেবে গিয়েছিলাম এটা একটু কাজু বাদামের গাছ, তারপর গিয়ে দেখলাম গোল গোল ফল। তারপর সবাই বললো এটা রিঠা ফল, এটা দিয়ে ডিটারজেন্ট হিসাবে ব্যবহার হয় চুলের জন্য। তো আমি জানি যে রিঠা খুব ভালো কাজ করে। যাই হোক, এই ফলের অনেক কিছু পরিশুদ্ধ করা হয়, কিন্তু আমি তো আর কাঁচাটা নিয়ে যেয়ে কিছু কাজ নেই, তাই ফেলে দিয়ে চলে এসেছি কোণার্ক মন্দির বা সূর্য মন্দির, যেটাই বলো না কেন। এটা হচ্ছে একটি পুজো না করা অশুদ্ধ মন্দির। এখানে সবাই জুতো পরে প্রবেশ করছি, সাথে ফোন ক্যামেরা সবসময়। একবারে আমরা ওখান থেকে চিল্কা থেকে গাড়ি ধরেছি, একবারে চলে এসেছি শেষে কোণারকের মন্দির। একবারে যেহেতু গাড়িটা এভাবে বুক করেছিলাম, তো সেখানে নেমে হাঁটতে থাকছি। ভালোই লোকজনের সমাগম হয়েছে। এই যে একটু তো ক্লান্ত হয়েছি, কিন্তু কাল যেহেতু টিকিট। চলো, এই মন্দিরটার সম্বন্ধে আমি যতটুকু শুনেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি গল্প করে। এইখানে এসেছি কোণারকের এই সূর্য মন্দির। এটা 1200 খ্রিস্টাব্দের নরসিংহ রাজার আমলে একটি রাজা এখানে বাস করত। তিনি 1200 শ্রমিককে দিয়ে বলেছিল 12 বছরের মধ্যে এই মন্দিরটিকে সুন্দর আদলে একটি রাজপ্রাসাদের মতন করে মন্দির করে তুলতে। তো সেই যেমন কথা তেমন কাজ, সেই কথা অনুসারে 1200 শ্রমিক শুরু করে দেয় এই নিখুঁতভাবে কোণারকের সূর্য মন্দির নির্মাণের কাজ। 12 বছর ধরে অপেক্ষা করতে করতে সবাই কাজগুলি সুন্দরভাবে করে তোলে। সুন্দর করে তুলতে তুলতে যখন তাদের মনে হয়েছিল আর 1 সপ্তাহ বাকি আছে, তারা কিন্তু ঠিক করে কাজটা কমপ্লিট করতে পারে না। তার মধ্যে এক শ্রমিকের স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা। সেই 12 বছর আগে ফেলে আসা স্ত্রী ছন্ন ছাড়া অবস্থায় থাকে। তখন স্ত্রীর পুত্র সন্তান 12 বছর পর কোনো কারণে খোঁজ পেয়ে বাবার কাছে আসে। যখন কোনো কারণেই সব কিছু মন্দির ঠিকঠাক হয় না, তখন এই মঙ্গল ঘরটি ধর্মদাস 12 বছরের বালকটাই নিজেই বসাতে গিয়েছিল চূড়ার মধ্যে। আর যেই মঙ্গল ঘরটি বসাতে যায়, তখন মনে হয়েছিল 1200 জনের বেশি হয়ে গিয়েছিল ওখানে শ্রমিকের সংখ্যা, 1201 জন হয়ে গিয়েছিল। তখন যে কথা ছিল ওখানে রাজা, যে সবারই মৃত্যু হবে 1200 জনের যদি না করতে পারে। 1201 জন হওয়ায় ওই বালকটি নিজেই আত্মহত্যা করে, মানে মন্দিরের মধ্যেই নিজের জীবনকে বলিদান দিয়ে দেয়। আর সেই রক্ত পড়ে যায় মন্দিরের মধ্যে, যার ফলেই মন্দিরটি হয়ে উঠেছিল অশুভ। আর তারপর থেকে এই মন্দির আজও হয়ে গিয়েছে অশুভ। কোনো রকমভাবেই মন্দিরে পুজো অর্চনা হয় না। সূর্য দেবতাও মন্দিরের মধ্যে জাগ্রত হতে পারলো না। যাই হোক, এই মন্দিরটি কিন্তু অনবদ্যভাবে করেছিল। রথের মতন চাকা করা আছে 24টি। এই চাকাগুলি দেখতে খুব সুন্দর, ঘড়ির কাঁটার মতন সুন্দর করে 24টি চাকা দিয়ে নিচে ঘোড়া, তারপর সিংহ, সব রকমের পশুর মধ্যেই রথের মতন করে যাচ্ছে এই 1200 স্কোয়ার ফুট জায়গার মধ্যে এই মন্দিরের আদলটি। অনবদ্য দেখতে ছিল, কিন্তু পুজো না হলেও প্রচুর মানুষের সমাগম কিন্তু এই অশুভ মন্দিরে যাতায়াত লেগেই থাকে। তারপর মন্দিরটি থেকে বেরিয়ে আমরা একটু বসেছি, কারণ আমাদের পায়ে প্রচুর ব্যথা করছে, কারণ অনেকটা বড় জায়গা ঘোরাফেরা করেছি, ফটো তুলেছি, একটু জিনিসপত্র দেখলাম। মানে মন্দিরের যে স্ট্রাকচারগুলো এত সুন্দর নিখুঁত করে হাতের কাজ হয়ে আছে, এখনও যেন খুব সুন্দর। মন্দিরের চূড়ায় নাকি একটি সুন্দর চুম্বক রয়েছে, যেই চুম্বকটি থাকার কারণে মন্দির খুব সুন্দরভাবে ধ্বংস না হয়ে রয়েছে। তারও মধ্যে কিছু কিছু জায়গা ভেঙে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য সেইভাবে প্রশাসন ঠিকঠাক করে রেখেছে। মন্দিরের কাজ কিন্তু যথেষ্ট সুন্দর।
অনেক তো ঘোরাঘুরি হয়েছে, ছবিও তুলেছি দু একটা, বাড়িতে নিয়ে যাব বলে। তো আমি চারিদিক ঘুরে দেখলাম, তারপর ওপরে বিশেষ উঠতে দিচ্ছে না, আর এই সাইডগুলো দেখার পর একটুখানি উঠে কয়েকটা ছবি বা ফটো স্লট নিলাম। তারপর ক্যামেরাম্যানকে দু একটা ছবি তুলতে দিয়েছি। এই যে উপরের সিনটা খুব সুন্দর, লোকও প্রচুর হয়েছে। আর দেখো পাথরের ধাপ কেটে কেটে সুন্দর করে চারিদিক থেকে এত সুন্দর মন্দিরটা হয়েছে, আর ভীষণ বড় জায়গা জুড়ে, কি সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। তারপর চলো নিচে যাই। ঘোরা তো হলো কোণারকের মন্দির, ভালোই আনন্দ হয়েছে। এরপর রাহি যেহেতু খুব কান্নাকাটি করছে, আর থাকতে চাইছে না, চল এরপরে গাড়িতে বলাই আছে যে ফ্যামিলি ফটোই দুটো তুলেছিলাম, সেটাই দাদাটা দিল আমাদেরকে। দিলাম, প্রণাম করলাম, তারপর এসেছি কিছু কাজু বাদাম কিছু নিলাম, এখান থেকে নিলাম আমরা খাজা। পরের দিন ছিল আমাদের একাদশী, তার জন্য একটু সাবু কিনে নিয়ে যাই, কারণ বড় দানার সাবু ভিজে, আর সাথে একটু ফল খেয়ে দিনটা কাটাবো। তো এখন যাওয়ার টাইম, সবাই রেডি হচ্ছে। গুড মর্নিং সকলকে, আর অনেক ভালো সকলে মিলে ব্যাগপত্র নিয়ে লজ ছেড়ে যাচ্ছি এখন রওনার উদ্দেশ্যে। ট্রেন আছে 10টায়, বাড়ি ছাড়ার কথা ছিল 8:30 9টার মধ্যে। সে যাই হোক, ছেড়ে আমরা একটু তাড়াতাড়ি এসে গিয়েছি, কারণ ট্রেনের স্টেশনে যেয়েই খাওয়া দাওয়াটা করব এই ভেবে চলে এসেছি। ব্যাগপত্র সব নামানো হচ্ছে। এই হচ্ছে আমাদের ব্যাগ, মা, সুমন, বাবা সবাই মিলে আমাদের ব্যাগ নামাচ্ছে। আমরা এখন এসেছি পুরী স্টেশন। এখান থেকে ট্রেনের টিকিট আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা পরে আছে, তো চলো ওখানে গিয়ে একটু রেস্ট করি। আর আমাদের দিনটা ছিল আজকে একাদশী, তো চলো সবাই মনের মতো করে মানে গুছিয়ে ব্যাগগুলো নিতে থাকলাম, যে যার কাছে যেই রকম ব্যাগ থাকবে দিয়ে চলো ভিতরকে যাই, কারণ স্টেশনে যেতে হবে। তো বাবা তার মতো করে 2-3টে নিয়েছে, সুমন নিয়েছে 2টো, আমার মা নিয়েছে 2টো, মানে সবাই মিলেমিশে সেইভাবে ব্যাগ যত না এনেছি, কেনাকাটা করে তো ব্যাগের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। তো চলো আমিও যাই স্টেশনের ভিতরে, প্রচুর ভিড়। ট্রেন চলেই এসেছে, আমরা পুরী থেকে এক্সপ্রেস একবারে যাচ্ছি। ট্রেনটি ছিল শালিমার, কিন্তু আমরা ভাবছি কোথায় নামবো, গেলে কোনখানটা হবে সুবিধা। আমরা ভাবলাম যে খড়গপুরেই নামবো, ওখান থেকে যেতে আমাদের ঘাটাল যেতে সুবিধা হবে, কারণ শালিমার থেকে এসে আবার ব্যাক করে অনেকটা সময় লেগে যাবে। যাই হোক, তার জন্য আমরা সবাই মিলে যে যার প্যাকেজিংগুলো মানে ঠিকঠাক করে সিটের সাথে সাথে জিনিসপত্রগুলো রাখলাম, তারপর একটু বসেছি। আগেই বললাম আজকে ছিল আমাদের একাদশীর ব্রত, তাই আমরা তো সেরকম কিছু খাবো না, সাবু ভিজিয়ে রেখেছি, আর একটু ফল বাবা নিয়ে এসেছে, সেটাই খাওয়া দাওয়া করবো। সবাই মিলে সিটের মধ্যে বসে, আর এখানে মা, সুমন, বাবা, বোন এরা এদের মতো করে খাওয়া দাওয়াটা সেরে নিক, আর আমরা একটু পরে খাবার। মায়ের জন্য এখানে আমি ওআরএস লিকুইড এনে দিয়েছিলাম, আর আমাদের খাবার এই ছিল। ওরা ওদের মতো করে খেতে থাকছে ঝালমুড়ি, কোনো সময় নিজেদের খাবার, আর আমি তার মধ্যে আমার এই যে সাবু ভিজে নিয়ে এসেছিলাম, এটাই কলা দিয়ে সুন্দর করে চিনি দিয়ে মাখিয়ে খাবো, কারণ সাবু খেতে আমরা খুব ভালোবাসি। রাহি বল বল আমি এখন একাদশী প্রসাদ করছি। আগেই বলেছি আমরা একটু ট্রেনের স্টেশনে তাড়াতাড়ি চলে এসেছি, তাই ভিতরেই খাওয়া দাওয়াটা সারলাম, ব্যাগপত্র রেখে আধা ঘন্টার মতো বসেছিলাম। আর এখানে ওআরএস নিয়ে গিয়েছিলাম 2টো, তো আর একটা নিয়ে যেয়ে রাখছি। বোন বললো চল দিদি, যদি আবার ট্রেনের মধ্যে খেতে ইচ্ছে করে তোদের, তোরা তো কিছু খাবি না, তাই কিনে নিই। বাবা গিয়েছে জল ভরতে, এখনো যেহেতু আধা ঘন্টার মতো ট্রেনটা বাকি আছে। কে খাবে?
তুমিও শিখো না। তারপরে তুমি এই জন্য পড়ে যাচ্ছে শরীর অসুস্থ হয়ে গেছে, তাই সুমন এখন খাচ্ছে ওষুধ। সুমনের সর্দি করে আছে, এত সমুদ্রে স্নান করেছে ও। এই দুটো ট্যাবলেট। ট্রেন ছেড়ে দিয়েছে, এরপর আমাদের যাবার ট্রেন, যেহেতু বসেই ছিলাম আধা ঘন্টার মতন, এরপর ফিরবো বাড়ি। আজকে আমাদের মন্ডল খাচ্ছে দই। এখন রাই দই খাবে নাকি? বাইরের দৃশ্যটা ভীষণ সুন্দর, কিন্তু বালি আর বালি, সাথে জল। আর দুপুরে লাঞ্চ থালি অর্ডার করেছিল। আর এইখানটার নিচেটায় রাহির খুব ঘুম পেয়েছিল, একটা জানো তো সিট দূরে সিট পড়ে গিয়েছে, তার জন্য আমরা নিচেটার মধ্যে মানে নিচের যে কম্বল নিয়ে হয়েছিল পেতে মা বা বোন তারপর সুমন সবাই মাঝে মধ্যে বসে একসাথে আনন্দ করতে করতে কাটিয়ে দিলাম সময়টা। এইভাবেই আমরা কাটাচ্ছি। সুমন এখন খাচ্ছে। যাই হোক, দুপুরে ভাত খেয়ে আর হনসুটি করছে রাহির সাথে বোন, ওরা সবাই মিলে আনন্দ করছে। আর ফল তো আমার কাছে অনেকই থাকে, যাই হোক আমরাও ফলটা খাচ্ছি। দুপুরে সবাই মিলে ভাত খাওয়া দাওয়া করার পর বাবা তো প্রচুর ফল কিনে নিয়ে এসেছিলো, আবার সেই ফল খেতে থাকছি। আহিকে একটু গল্প বলে বলে আসছে। আমাদের কাছে আনন্দটাই অনেক বড়। সুমন এখন পা মিলে বসে আছে। এখন আমরা এসেছি বালেশ্বর। ওরা দুপুরে লাঞ্চ থালি সকলে মিলে মজা করে একসাথে বসে এর উপর গা মানে একসাথে গ্যাজাগজি করে ভীষণ আনন্দ করে যাচ্ছে। কিন্তু সুমন কিন্তু ভীষণ ভালো একটা শান্ত স্বভাবের ছেলে, ওকে নিয়ে আমরা হাসাহাসি আনন্দ করছি। ও ফটো তুলবে না, আমরা ছাড়বো না। যাই হোক, করতে করতে কিন্তু খড়গপুর আমরা চলে এসেছি। এবারে রেল থেকে নামার পালা। চলো, নেমেও পড়েছি রেলের থেকে। চলো সুমন, এবারে আমাদের খড়গপুরে নেমে পড়েছি। খড়গপুর স্টেশনে নামলাম, এরপর ফিরবো আমাদের বাড়ি। তো এতটাই টায়ার্ড, আমি ব্লগগুলো তোমাদেরকে একটু লেটে লেটে শেয়ার করছি, কারণ আমি এতটাই বিজি ছিলাম, আমার এডিট করে পোস্ট করার মতো সময় হয়ে ওঠেনি। তোমরা সাথে থাকবো আমার, আমি যাই বাড়ি। তো চলো কি পাই দেখি, বাসে করেই যাবার ভাবনা চিন্তা চলছে। ওখান থেকে একটু ভ্যানে করে এলাম কিছুটা রাস্তা, তারপর ভাবলাম এত ব্যাগ নিয়ে বাসে মোটেই যাওয়া সম্ভব না আমাদের। তারপর একটা মারুতি ভাড়া করলাম, ওখান থেকে একবারে আমাদের ঘরারে যেমন দিয়ে আসে, এরকম কথা বলে দাদাটার সাথে বুকিং করলাম, কারণ অনেক ব্যাগপত্র আর অনেকজন মানুষ, এত রাতে আর সম্ভব নয়। চলো বাড়ি চলে যাই মারুতি করে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এসেছি, অনেকটা রাত, টায়ার্ড হয়ে গিয়েছি। আর তাহলে ব্লগটা তাহলে আজকের মধ্যে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। খুব শরীরটা ক্লান্ত, সবাই শুয়ে পড়েছে বিছানার মধ্যে, যে বোন, রাহি, মা। তো চলো টাটা সকলকে।